হ্যালো ফ্রেন্ডস, তো আমি এসে গেছি আবার। এটা ক্লাসিক্যাল মেকানিক্সের হবে লাস্ট পার্ট। আশা করি এই ভিডিওর মধ্যেই আমি ক্লাসিক্যাল মেকানিক্স পুরোটা শেষ করে দিতে পারবো। তো আজকে যেটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি, আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি যেটা কালকে ছেড়েছিলাম বার্নৌলিস থিওরেমে, সেখান দিয়ে আজকে শুরু করব বলেছিলাম। তো বার্নৌলিস থিওরেম কি স্টেটমেন্ট দিচ্ছে না কি বলছে না, ইন স্টেডি ফ্লো অফ অ্যান আইডিয়াল ফ্লুইড বলতে কি বোঝাচ্ছে? ইনভিসিড, অর্থাৎ যেখানে ভিসকাস বা ভিসকোসিটির কোনো জায়গা নেই, ফ্লুইড ইন হুইচ দ্য বডি ফোর্স ইজ গ্র্যাভিটি অ্যালোন। তার উপর যে বডি ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা গ্র্যাভিটি যে ফোর্সটা সেটাই একাই বডি ফোর্স হিসেবে কাজ করছে। দ্য কোয়ান্টিটি ইজ ইন্টিগ্রেশন অফ ডিপি বাই রো প্লাস হাফ ভি স্কোয়ার প্লাস জিএইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যালং এনি স্ট্রিম লাইন। তো এখানে ডিপি হচ্ছে প্রেশারের চেঞ্জ বাই রো, আর এটা হচ্ছে ভি স্কোয়ার বাই টু, আর জি হচ্ছে গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এইচ হচ্ছে হাইট। তো এগুলো প্রত্যেকটাই যেহেতু বলেছিলাম যে লেন্থের ডাইমেনশনে আছে, সেই জন্য এটাকে বলছে প্রেশার হেড, এটাকে বলছে ভেলোসিটি হেড, আর এটাকে বলছে গ্র্যাভিটি হেড বলছে বা এলিভেশন হেড। আর তিনটের যোগফলকে বলছে টোটাল হেড কনস্ট্যান্ট, অর্থাৎ বার্নৌলিস থিওরেম স্টেটস দ্যাট দ্য টোটাল হেড কনস্ট্যান্ট অ্যালং এনি স্ট্রিম লাইন। তো এখন দ্য জেনারেল ফর্ম অফ দ্য বার্নৌলিস থিওরেম, বার্নৌলিস ইকুয়েশন হচ্ছে ডিপি বাই রো প্লাস ভি স্কোয়ার বাই টু প্লাস নিউ মাইনাস ডি ফাই ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি সি ধরছি, ওকে। ডেল ফাই ডেল টি। তো ফাই হচ্ছে ভেলোসিটি পোটেনশিয়াল। তো যদি স্টেডি ফ্লো হয়, স্টেডি ফ্লো হতে গেলে ফাইটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তাহলে ডেল ফাই ডেল টি হচ্ছে জিরো, তাহলে এই টার্মটা হয়ে যাচ্ছে জিরো। আর তাহলে কি কি কন্ডিশন হয়? স্ট্রিমলাইন ফ্লো, আর গ্র্যাভিটেশনাল ফোর্সটাই অ্যালোন কাজ করছে বডি ফোর্স হিসেবে। তাহলে ডিপি বাই রো প্লাস ভি স্কোয়ার বাই টু, এই নিউ এর ভ্যালুটা হয়ে যাচ্ছে জিএইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই হলো দুটো কন্ডিশন। আর তৃতীয় যেটা কন্ডিশন হচ্ছে যে অবশ্যই এটাই ইনভিজিট বা আইডিয়াল ফ্লুইড, যেখানে ভিসকোসিটির কোনো জায়গা নেই। এখন যদি আমি এনার্জি কনজারভেশন থেকে আমি বার্নৌলিস থিওরেম আনতে চাই, তাহলে কি করব না, অ্যাট ইকুইলিব্রিয়াম কোনো একটা ইনভিসিড ফ্লুইডের মধ্যে কত ফোর্স, বডি ফোর্স ইকুয়াল টু, ইকুয়েশনটা কত ছিল না, বডি ফোর্স মাইনাস গ্রেডিয়েন্ট অফ পি ইকুয়াল টু জিরো, তাই তো? এখন যদি এরকম হয় যে the force due to the গ্র্যাভিটেশনালের জন্য যে ফোর্সটা সেটা কত হচ্ছে না, রো ইনটু গ্রেডিয়েন্ট অফ নিউ যদি হয়, তাহলে টোটাল ফোর্স কত হবে না, টোটাল ফোর্স হবে এইটা যোগ এইটা, সরি এটাই হয়ে যায়, গ্র্যাভিটেশনাল ফোর্সটাই হয়ে যাচ্ছে বডি ফোর্স, যেটা বললাম বার্নৌলিস থিওরেম। তাহলে এটা যদি এখানে পুট করি, তাহলে চলে আসবে রো গ্রেডিয়েন্ট অফ নিউ মাইনাস গ্র্যাড পি ইকুয়াল টু হচ্ছে জিরো, তাই তো? এইবার এটাকে যদি ইন্টিগ্রেশন করতে গেলে কি পাবো না, ইন্টিগ্রেশন করতে গেলে পাবো রো প্লাস, আমি এখানে একটা রো আর রাখছি না, রোটা এদিকে নিয়ে চলে আসে, রো দিয়ে ডিভাইড করে দিচ্ছি বোথ সাইড, তাহলে পাবো হচ্ছে নিউ প্লাস ইন্টিগ্রেশন ডিপি বাই রো ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্টটা ধরছি ফাই, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর কনজারভেশন এনার্জি কি বলছে না, কাইনেটিক এনার্জি হাফ ভি স্কোয়ার প্লাস ফাই ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? এটা কনস্ট্যান্ট বলছে, হাফ এখানে যদি মাস আমি 1 ইউনিট ধরে নিই, ইউনিট মাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে হাফ ভি স্কোয়ারের সাথে পোটেনশিয়াল এনার্জির যোগফল ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটাই তো এনার্জি কনজারভেশন। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব না, নিউ প্লাস ইন্টিগ্রেশন অফ ডিপি বাই রো প্লাস হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট।
বা এখানে এবার যদি নিউ এর জায়গায় আমি এখানে মুছে বলে দিচ্ছি জিএইচ হয়, তাহলে তো হয়েই গেল বার্নৌলিস থিওরেম। এটা হচ্ছে এনার্জি কনসিডারেশন থেকে বার্নৌলিস থিওরেম ডেরিভেশন। সো নেক্সট যে পার্টটায় আসবো সেটা হচ্ছে অয়লার্স ইকুয়েশন অফ মোশন। তো অয়লার্স ইকুয়েশন অফ মোশন আসার আগে যেটা বলছি যে যেহেতু এটা আইডিয়াল ফ্লুইড হিসেবে আমরা কনসিডার করছি, আর এইটা তার মানে হচ্ছে ইনভিসিড, তার মানে কোনো শিয়ারিং স্ট্রেস এর ওপর কাজ করছে না। শিয়ারিং স্ট্রেস কাজ না করার জন্য কি হচ্ছে না, এর ওপর অ্যাপ্লাইড যে বডি ফোর্স, এর ওপর অ্যাপ্লাইড বডি ফোর্স ইজ অন ইউনিট ভলিউম হয়ে যাচ্ছে তাহলে এফ ডেল্টা ভি। এবার ওর ওপর যদি প্রেশার অ্যাপ্লাই করা হয় তাহলে প্রেশার অ্যাপ্লাই করার জন্য কত পরিমাণ ফোর্স লাগবে সেটা হয়ে যাবে গ্রেডিয়েন্ট অফ দ্য প্রেশার ইন্টু ডেল্টা ভি পার ইউনিট ভলিউমে যদি করি। তো দুটো ফোর্সে তাহলে এই ফোর্সটা কার সাথে সমান হবে না, ফ্লুইডটার মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই তো, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস কত না এলিমেন্টাল ভলিউম যদি ডেল্টা ভি কনসিডার, এখানে ডেল্টা ভি এলিমেন্টাল ভলিউম কনসিডার করেছি, আর ফ্লুইডটার ডেনসিটি যদি রো হয় তাহলে রো ইন্টু ডেল্টা ভি করলে আমরা মাসটা পেয়ে যাব না। আর অ্যাক্সেলারেশন অবশ্যই যদি তার ফ্লুইডের ভেলোসিটিটা ভি হয় তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে ডিভিডিটি না, তাই তো। এখানে এফ ভেক্টর দেওয়াটা দিয়ে দিয়েছি কারণ ভিটা এখানে ভেক্টর আছে, এখানে গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। তো এফ ডেল্টা ভি মাইনাস এটা হলো গিয়ে ফাইনাল এখন ডিভিডিটি মানে কি বলছে, ডিভিডিটি মানে বলছে রো ডেল্টা ভি যদি আমি আলাদা রাখি, ডিভিডিটি বলছে কি না ডেল্টা ভি বাই ডেল্টা টি প্লাস গ্রেডিয়েন্ট অফ ভি ইনটু ভি। এই জায়গাটা যদি একটু রেকটিফাই করে সেটা হচ্ছে ডেল্টা ভি বাই টি প্লাস ভি ডট গ্র্যাড ইনটু ভি ভেক্টর, ওকে। তাহলে এবার যদি ডেল্টা ভিটা যেহেতু আরবিট্রারি, তাহলে ডেল্টা ভি ইজ নট ইকুয়াল টু জিরো, সেই কন্ডিশনে রোটাকে যদি আমি এইদিকে টেনে নিই তাহলে এটা আসবে 1 বাই রো, সেটা হয়ে যাচ্ছে এফ মাইনাস গ্র্যাড পি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ভেলোসিটি বাই ডেল্টা টি প্লাস ভি ডট গ্রেডিয়েন্ট অফ ভি ভেক্টর। তো দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন অফ অয়লার, আর এটাই হচ্ছে জেনারেল ইকুয়েশন ফর দ্য ফ্লুইড ডাইনামিক্স। ফ্লুইড ডাইনামিক্সের জেনারেল ইকুয়েশন এইটাই। তো নেক্সট যেটা যাব সেটা হচ্ছে অয়লারস ইকুয়েশন অফ মোশন থেকে আমি বার্নৌলিস থিওরেম আমি প্রুফ করব। তো বার্নৌলিস থিওরেম প্রুফ করার জন্য ফার্স্টে যেটা টার্মটা আমি লিখেছিলাম এখানে যে ভি ডট গ্রেডিয়েন্ট ইনটু ভি ভেক্টর, এই ভেক্টর এটাকে আমি ডিডিউস করব। তো ফার্স্টে আমরা জানি কি না গ্রেডিয়েন্ট অফ এ ডট বি ইকুয়াল টু হচ্ছে বি ডট গ্র্যাড ইন্টু এ প্লাস এ ডট গ্র্যাড ইন্টু বি প্লাস বি ক্রস কার্ল অফ এ প্লাস এ ক্রস কার্ল অফ বি। এবার এ আর বি দুটো জায়গায় যদি আমি ভি বসিয়ে দিই তাহলে কত পাবো, অবশ্যই ভেক্টর সাইন, তাহলে পাবো হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ভি ডট ভি ইকুয়াল টু কত হচ্ছে না ভি ডট গ্র্যাড ইন্টু ভি। যেহেতু এখানেও ভি তাই আমি একটা 2 দিয়ে গুণ কমন নিয়ে দুটো 2 দিয়ে গুণ করে দিলাম। সেম কেস আমি এটাই করব, এর সাথে 2 ইন্টু ভি ক্রস কার্ল অফ ভি, ওকে। তো এইবার আমাকে বার করতে হবে এই টার্মটা, তাহলে এই টার্মটা পাবো তাহলে ভি ডট গ্রেডিয়েন্ট অফ ভি ইকুয়াল টু হয়ে যাবে তাহলে হাফ গ্রেডিয়েন্ট অফ ভি ডট ভি মাইনাস ভি ক্রস কার্ল অফ ভি। ওকে, তো আমি এখানে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে হাফ গ্রেডিয়েন্ট অফ ভি স্কোয়ার মাইনাস ভি ক্রস কার্ল অফ ভি। এবার যদি স্ট্রিমলাইন ফ্লোটা ইররোটেশনাল হয়, অর্থাৎ ভেলোসিটিটা যে ইররোটেশনাল হয় তাহলে কার্ল 0 হবে, যদি ইররোটেশনাল হয় তাহলে কার্ল অফ ভেলোসিটি হয়ে যাবে 0।
তাহলে 0 × 0 এই টার্মটা টোটাল হয়ে যাবে 0, তাহলে শুধু এই টার্মটা পড়ে থাকছে। এবার আসছি, তাহলে আগে সেটা কত ছিল না, ছিল হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি প্লাস কার্ল অফ ভি, তাই তো। কার্ল অফ ভিটা আমি রাখছি না, সুতরাং আমি ওই কার্ল অফ ভি ক্রস কার্ল অফ ভি আনছি না, আমি ডাইরেক্ট আমি ইকুয়েশন অফ মোশন, যে অয়লার ইকুয়েশন অফ মোশনটা ছিল সেইটা আমি প্রথমে নিয়ে এলাম। ভালো করে দেখো, এর টার্মটা এর মানে এর ভ্যালুটা আমি এখানে পুট করে রেখেছি। এইবার দেখো, কার্ল অফ ভি মানে 0 ধরেছি ইরোটেশনাল মোশনের জন্য, তার মানে ভি ইকুয়াল টু অবশ্যই ভি অবশ্যই ভেক্টর থাকবে, ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ আ পোটেনশিয়াল হবে, তাই তো। কার্ল অফ ভি 0 বলেছে, ইরোটেশনাল ফ্লো, তার মানে ভি ইজ অলওয়েজ আ ফাংশন অফ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তাহলে এখানে আমি বসাতে পারি না মাইনাস ডেল ডেল টি অফ গ্র্যাড ফাই, বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি যে গ্রেডিয়েন্ট অফ মাইনাস গ্রেডিয়েন্ট অফ ডেল ফাই বাই ডেল টি, এইভাবেও লিখতে পারি। প্লাস প্লাস এই ভ্যালুটা বসিয়ে দেবো, হাফ গ্রেডিয়েন্ট অফ ভি স্কোয়ার হলো। এইবার আসছি এফ এর ক্ষেত্রে, এফ কনজারভেটিভ বলেই দেওয়া হয়েছিল যে বডি ফোর্স কনজারভেটিভ ফোর্স, তার মানে কার্ল অফ এফ হচ্ছে 0, তাহলে এফ মাস্ট বি অলসো আ ফাংশন অফ পোটেনশিয়াল। গ্র্যাড নিউ এর সঙ্গে অবশ্যই একটা ডেনসিটি গুণ থাকে, রো গ্র্যাড নিউ হয়, তাহলে আমি যদি মাইনাস রো গ্র্যাড নিউটা এখানে পুট করি তাহলে রো রো কেটে যাবে, শুধু গ্রেডিয়েন্ট অফ নিউ পড়ে থাকবে, প্লাস গ্রেডিয়েন্ট অফ পি বাই রো ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি এই ইকুয়েশনে এলাম। এইবার যদি আমি পুরোটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো, ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস ডেল ফাই বাই ডেল টি প্লাস ভি স্কোয়ার বাই 2 প্লাস গ্রেডিয়েন্ট অফ নিউ মানে নিউ প্লাস ইন্টিগ্রেশন অফ ডিপি বাই রো, সরি রো প্রেসার তো ভেক্টর নয়, ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইবার যদি স্টেডি ফ্লো হলে ভেলোসিটি ফাংশন ফাই কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ডেল ফাই বাই ডেল টি উইল গিভ আস 0, ওকে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স একাই বডি ফোর্স হিসেবে কাজ করে, তার মানে নিউ মানে হচ্ছে জি ইনটু এইচ, তাহলে ফাইনালি চলে আসছে না ভেলোসিটি হেড প্লাস এলিভেশন হেড প্লাস প্রেসার হেড ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই বার্নৌলিস থিওরেম প্রমাণিত। তো ফ্লুইড ডাইনামিক্স বা ফ্লুইড মেকানিক্সের ক্ষেত্রে এবার বাকি শুধু ছিল বার্নৌলিস থিওরেমের অ্যাপ্লিকেশন। তো বার্নৌলিস থিওরেমের অ্যাপ্লিকেশন আমি আজকে এই ভিডিওতেই দেব। তো তার আগে আমি জাস্ট ভিসকোসিটি একটা যে ছোট্ট পার্ট আছে সেই ছোট্ট পার্টটা আগে আলোচনা করে নিচ্ছি। তো ভিসকোসিটি আমি যখনই এই যে ফ্লুইড মেকানিক্সের যে জিনিসগুলো বলছিলাম সেগুলো সব ছিল ইনভিসিড ফ্লুইড, অর্থাৎ আইডিয়াল ফ্লুইড কনসিডার করে নেওয়া হয়েছিল, রাইট। ভিসকোসিটির ক্ষেত্রে হয়ে যাবে সেটা রিয়েল ফ্লুইড, যেমন গ্যাস আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাস দু ধরনের হয়, তেমনি ফ্লুইড অর্থাৎ ফ্লুইডের মধ্যেও গ্যাস পড়ছে, আইডিয়াল ফ্লুইড লিকুইড আর গ্যাস আইডিয়াল হয় আর রিয়েল হয়। রিয়েল গ্যাসে বা রিয়েল ফ্লুইডে ভিসকোসিটি অবশ্যই থাকে, ইনভিসিড হয় না, ভিসিড হয়। তো ভিসকোসিটি কাকে বলছে না, এই যে যখন কোনো ধরছি জলের দুটো লেয়ার যখন ফ্লো হচ্ছে তখন কি হচ্ছে না, জলের একটা যে লেয়ার তার সাথে আরেকটা লেয়ার তো জুড়ে থাকছে, অর্থাৎ একটা লেয়ারের জন্য আরেকটা লেয়ারের ওপর একটা শিয়ারিং ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার যদি মনে করি একটা পাইপ দিয়ে জল প্রবাহিত হচ্ছে, তো পাইপের যে গায়ের সাথে যে জলের লেয়ারটা লেগে আছে তার থেকে তার উপরের যে কণাগুলো আছে সেগুলো বেশি আগে তাড়াতাড়ি যাবে, কেন যাবে না, এখানে ফ্রিকশন নয়, ভিসকোসিটির জন্য এটা কিছুটা আটকে যাবে, তার উপর দিয়ে বাকি জলগুলো বেরিয়ে যাবে। সেরকম উপরেরটার ক্ষেত্রেও তাই, উপরের পার্টের ক্ষেত্রেও যে এই তলটার সঙ্গে লেগে থাকবে সেগুলো দেরিতে পড়বে, তার নিচে যেগুলো থাকবে সেগুলো তাড়াতাড়ি পড়বে।
শিয়ারিং ফোর্সের অ্যাপ্লিকেশনের জন্য। আর এই ঘটনাটাকেই বলা হচ্ছে ভিসকোসিটি। আর যে ধরনের ফ্লুইড এগুলো মেনে চলে সেগুলো হচ্ছে ভিসিড ফ্লুইড। তাহলে মনে করি যদি এটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে ভেলোসিটি, আর জল ফ্লুইডটার ভেলোসিটি যদি ভি হয়, তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কত, ডিভি বাই ডিএক্স। এখানে ডেল্টা ধরাই ভালো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে, ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ওকে, তো এটা একটা হলে একটা অ্যাক্সিস বরাবর গেলে ধরলে ডিডি ধরাই যায়, তো পার্শিয়াল নয়। তাহলে এই যে ট্যানজেনশিয়াল ফোর্স, শিয়ারিং ফোর্সটা যদি যদি ডিভিডিএক্স এই গ্রেডিয়েন্টের সঙ্গে, ভেলোসিটি গ্রেডিয়েন্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তাহলে সেই ফোর্সটা হচ্ছে তোমার ভিসকাস ফোর্স। আর এটাই হচ্ছে নিউটনস ল অফ ভিসকোসিটি। আর যে এই ল ফুলফিল করে যে সমস্ত ফ্লুইড তাকে নিউটনিয়ান ফ্লুইড বলে, আর যে সমস্ত ফ্লুইড এই সূত্র মেনে চলে না সেগুলোকে নন নিউটনিয়ান ফ্লুইড বলে। তাহলে এই ভেরিয়েশনটাকে সরিয়ে যদি ইকুয়াল আনি, তাহলে একটা কনস্ট্যান্ট ইটা নিলাম, ইটা ইন্টু ডিভি বাই ডিএক্স। এই ইটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। এই ইটাকে বলছে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। এবার যেটা আসবো, রেইনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার কি হচ্ছে, কি কাকে বলছে না, রেনল্ডস নাম্বার আমি কি করে ডিফাইন করব না, এটা হচ্ছে যে মেনলি এখান থেকে ফার্স্টে একটা ডাইমেনশনাল অ্যানালাইসিস করি, যে স্ট্রিম কোনো একটা ফ্লোয়ের ভেলোসিটি কিসের ওপর ডিপেন্ড করছে না, একটা কনস্ট্যান্ট আর ধরে নিচ্ছি। কিসের ওপর ডিপেন্ড করছে না, সেটা হচ্ছে ডিপেন্ড করছে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, তার ডাইমেনশন একটা দিয়ে দিলাম এ, আর দিচ্ছে টিউবটার লেন্থের ওপর এটা দিয়ে দিলাম সি, আর অবশ্যই তা ফ্লুইডটার ডেনসিটির ওপর। তো এখন ডাইমেনশনাল অ্যানালাইসিস যদি করি, তাহলে ভেলোসিটি অলওয়েজ হচ্ছে এল টি ইনভার্স, আর একটা যেহেতু কনস্ট্যান্ট তাই আর এর কোনো ডাইমেনশন থাকছে না। ইটার ডাইমেনশন কি, ইটা মানে কত, আমি লিখতাম কি এফ ইকুয়াল টু ইটা ইন্টু ডিভি ডিএক্স। তাহলে ইটা পাবো কত, ইটা পাবো হচ্ছে এফ ইন্টু ডিএক্স বাই ডিভি। ফোর্স মানে কত, ফোর্স হচ্ছে এম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ টি টু দি পাওয়ার -2। এর সাথে কত হচ্ছে ডিএক্স, ডিএক্স মানে এল ঢুকছে, আর বাই ডিভি মানে কত ঢুকছে, বাই ডিভি মানে ঢুকছে হচ্ছে এল ইনভার্স আর টি 1। তাহলে এল ইনভার্স এল কেটে যাচ্ছে আর টি থেকে -1, তাহলে যেটা থাকছে সেটা অল ওভার এম এল টি ইনভার্স। রো কত বলছে না, এম বাই ভি, অর্থাৎ এম ইন্টু এল -3, এল টু দি পাওয়ার -3। আর লেন্থ এর উপরে কত থাকছে, এ বি আর সি, এর লেন্থ কত এল, অবশ্যই এল ডাইমেনশন এল হচ্ছে সি। এবার এ বি সি আমি দেখবো, এখানে যেহেতু মাসের কোনো জায়গা নেই তাই মাসটা ধরছি না। এল এর ক্ষেত্রে এল এখানে কত 1, এখানে এ কত এ -3b প্লাস সি, সরি হ্যাঁ প্লাস সি। আর টি এর ক্ষেত্রে কি হচ্ছে, -1 ইকুয়াল টু হচ্ছে -a, -1 ইকুয়াল টু হচ্ছে -a, আর এদিকে কোনো টি নেই, তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 1। এর ভ্যালু যদি এখানে 1 পুট করে দিই তাহলে হয়ে যাচ্ছে কত, c ইকুয়াল টু 3b, c ইকুয়াল টু হচ্ছে 3b। তাহলে c যদি 1 হয় তাহলে b হবে হচ্ছে 3, তাহলে a1 b3 c1, সরি এখানে তো -a ছিল, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ছিল -1 হয়, -1 হয়ে গেলে 2 হয়ে গেলে হয়ে যাবে
2 প্লাস 3b, 2 প্লাস 3b। আর এখান থেকে পাবো a প্লাস b হচ্ছে 0, সব মিলিয়ে যেটা পাবো a এর ভ্যালু হচ্ছে 1, তাহলে b এর ভ্যালু হবে হচ্ছে -1 আর c এর ভ্যালু হবে -1। ওকে, তাহলে v কত হচ্ছে, v ইকুয়াল টু r ইনটু, এটা ক্রিটিক্যাল ভেলোসিটি, অলওয়েজ ক্রিটিক্যাল ভেলোসিটি আমি ব্যাপারটায় আসছি, r ইনটু ইটা বাই রো এল। অর্থাৎ এবার r এর ভ্যালুটা কত হবে, r হয়ে যাচ্ছে রেনল্ডস নাম্বার রো এল ভিসি বাই কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এই আরটা হচ্ছে তাহলে রেনল্ডস নাম্বার আর ভিসি হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটি কাকে বলে না, আমি আগের ভিডিওতে কালকে স্ট্রিমলাইন আর টার্বুলেন্ট দুটো ফ্লোয়ের ডেফিনেশন দিয়েছিলাম। তো যে ভেলোসিটির পরে স্ট্রিমলাইন ফ্লো থেকে সেই ফ্লোটা টার্বিউলেন্ট হয়ে যায়, সেই ভেলোসিটিকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। মানে ক্রিটিক্যাল ভেলোসিটির ওভার বেশি ভেলোসিটি হয়ে গেলেই স্ট্রিমলাইন ফ্লো হয়ে যায় টার্বিউলেন্ট। তো এই ক্রিটিক্যাল ভেলোসিটি আর টিউবটার লেন্থ আর ফ্লুইডের যদি ডেনসিটি জানা থাকে, আর যদি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি দিয়ে সেটাকে তিনটের গুণফলকে ভাগ করা যায়, তাহলেই সেটা পেয়ে যাবো আমরা রেনল্ডস নাম্বার। এই রেনল্ডস নাম্বার ইউজ করা হয় যে ফ্লুইডটা স্ট্রিমলাইনে আছে কিনা না টার্বিউলেন্টে আছে সেইটা পরীক্ষা করার জন্য। তো এইটা যখন লেস দেন 2000 হয় তখন সেটা হয়ে যাচ্ছে স্ট্রিমলাইন, যখন 2000-এর চেয়ে বেশি হয় কিন্তু 3500-এর চেয়ে কম হয় তখন সেটা হচ্ছে ট্রান্সলেশনাল বা ট্রানজিশনাল। অর্থাৎ ট্রানজিট করছে আস্তে আস্তে, স্ট্রিমলাইন থেকে টার্বুলেন্টের দিকে ট্রানজিট করছে, তাই সেটা ট্রানজিশনাল। আর যখন আর গ্রেটার দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান 3500 হয়ে যায় তখন সেটা হয়ে যায় হচ্ছে টার্বুলেন্ট। এবার লাস্ট যেটা টার্ম চলে আসছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস থিওরেম। এই অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস থিওরেম লার্জ এরিয়াস, ওয়াইড এরিয়া আছে এর ইউজ অ্যাপ্লিকেশন, সেগুলো হচ্ছে যে ইকুয়েশন অফ হাইড্রোস্ট্যাটিক্সের যে ইকুয়েশন, অর্থাৎ যেটা হাইড্রোস্ট্যাটিক্স মেনলি ইউজ করা যেতে পারে যে পাম্পিং স্টেশনে গাড়ি ধোয়ার সময় যে গাড়িগুলোকে তোলা হয় হাইড্রোলিকের সাহায্যে, সেই হাইড্রোস্ট্যাটিক্স ইউজ করা যেতে পারে সেখানে। এছাড়া ইফ্লাক্স অফ লিকুইড যেটা টরিসেলিস থিওরেম ছিল, ভেঞ্চুরিমিটার, পিটটস টিউব, আর এছাড়া যেটা আছে সেটা হচ্ছে তোমার এয়ার স্পিড ইন্ডিকেটর হিসেবে পিটট টিউবকে ইউজ করা যেতে পারে। ফ্লাইট অফ আ স্পিনিং বল, একটা ফুটবলকে কিক করলে সেইটার কি হচ্ছে যে হরাইজন্টাল রেঞ্জ অফ ইমার্জিং ওয়াটার স্ট্রিম। আর এছাড়া যা হতে পারে সেগুলো হচ্ছে যে ব্যাস এই কটাই, বা স্পিড অফ ইফ্লাক্স যে আছে। আর লাস্ট যেটা সব থেকে আমার ভালো লাগে সেটা হচ্ছে সুইং অফ আ ক্রিকেট বল। তো সুইং অফ আ ক্রিকেট বলটা আমি লাস্টে আসছি, তার আগে যেটা বলে দিই সেটা হচ্ছে ভেঞ্চুরিমিটার। ফার্স্টে ভেঞ্চুরিমিটারে কি হচ্ছে, তো ভেঞ্চুরিমিটার ইজ দ্য বিউটিফুল ডিজাইন, একটা জিনিস যেটা জলের বা ফ্লুইডের, জল বলছি না, ফ্লুইডের স্পিড মাপা হয়। তো মনে করি যে এই পোর্শনটার যে জলের উচ্চতা সেটা এখানে আর এইটার এইখানে মিডিলে, তো তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এইচ। তাহলে এখন যদি আমি বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করি, তো এইখানে যদি প্রেসার হয় হচ্ছে পিপি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পিপি বাই রো প্লাস হাফ ভিপি স্কোয়ার প্লাস GH1 ইকুয়াল টু হচ্ছে পি বাই রো প্লাস হাফ ভি স্কোয়ার প্লাস GH। এবার জানি জলের সমোচ্চশীলতা ধর্ম আছে জলের, সেই জন্য এটা সঙ্গে সঙ্গে দুটো ইকুয়াল একটা হাইট নিয়ে নেবে, তার মানে HH হয়ে যাবে 0। তাহলে আমি প্রেসার ডিফারেন্স পিপি মাইনাস পি কত পাবো, প্রেসার ডিফারেন্স পাবো হচ্ছে রো ইন্টু ভি স্কোয়ার বাই ভিপি স্কোয়ার, আর বাইরে 2 করে দিলাম, এইটা পাবো প্রেসার ডিফারেন্স। এবার
প্রেশার ডিফারেন্স ক্যালকুলেট করলে পাওয়া যায় পিপি মাইনাস পি সমান হচ্ছে জি এইচ রো, তাই তো? তাহলে এখানে যদি রো জি এইচ বসিয়ে দিই, রো জি এইচ ইকুয়াল টু রো বাই টু ইন্টু ভি স্কোয়ার মাইনাস ভি পি স্কোয়ার, তাহলে এখানে রো রো ক্যান্সেল আউট হয়ে যাবে না? এইবার যদি এর ক্রস সেকশনটা হয় A1 হতে গেলে ভি কত পাবো? ভি পাবো হচ্ছে ভি বাই A1, ভি হচ্ছে ওভারঅল ফ্লো ক্যাপিটাল ভি, আর ভিপি পাবো কত? সরি, এটা পাবো ভিপি, আর ভি এ কত পাবো? সরি, ভি কত পাবো? ভি বাই A2। তাহলে ফাইনালি কত আসবে না জি এইচ ইকুয়াল টু হাফ অফ ভি ইন্টু 1/A2 স্কোয়ার মাইনাস 1/A1 এর স্কোয়ার। এটা থাকছে স্কোয়ার ভি স্কোয়ার হিসেবে। তাহলে ভি কত, ভেলোসিটি কত হবে? সরি, এই ভিটা হচ্ছে ভলিউম, অর্থাৎ এখান দিয়ে যা ক্রস সেকশন দিয়ে যে যতটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে ক্রস সেকশন ইন্টু ভেলোসিটি ভলিউম। তাহলে ভলিউমটা ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে √2gh ইন্টু A2 স্কোয়ার A1 স্কোয়ার বাই A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। এইটা হচ্ছে ভেঞ্চুরি মিটার থেকে পাওয়া যাবে। এবার হচ্ছে পিটট টিউব। পিটট টিউব হচ্ছে না একটা জলীয় সারফেসের মধ্যে, আমি জলই ধরছি, যদি দুটো নলকে এইভাবে ঢুকিয়ে নেওয়া হয় তাহলে একটার মধ্যে জলের ফ্লো যদি রাখি তাহলে তার হচ্ছে ভি ভেলোসিটিতে জলের ফ্লো হচ্ছে, আরেকটাতে নলের সমোচ্চশীলতা ধর্মের জন্য দুটো সেম হাইটে চলে আসবে। তাহলে এখন বার্নৌলিস থিওরেম যদি আমি দুটো নলের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে পি এ প্লাস হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে পিবি পিবি। অবশ্যই নিচে 1 বাই এখানে রো থাকছে, এটা 1/রো থাকছে। আমি যেহেতু দুটো এইচ হাইট সমান তাই হাইটগুলো ক্যান্সেল আউট করে দিয়েছি, আর এর ভেলোসিটি নেই তাই ভেলোসিটি 0। তাহলে পি এ মাইনাস পিবি কত পাবো? পি এ মাইনাস পিবি কত পাবো? সরি, পিবি মাইনাস পি এ কত পাবো না, পাবো হচ্ছে রো ভি স্কোয়ার বাই 2 পাবো, রো ভি স্কোয়ার বাই 2। আবার দেখাচ্ছে যে প্রেশার ডিফারেন্স পিবি মাইনাস পি এ, প্রেশার ডিফারেন্স হচ্ছে রো ইন্টু জি ইন্টু এইচ। তাহলে আমি যদি এবার লিখি রো ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু রো জি এইচ, তাহলে রো রো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ভি পাবো হচ্ছে √2gh। এইভাবে ওয়াটারের ভেলোসিটি ক্যালকুলেট করা যেতে পারে যদি হাইট আর জি জানা থাকে পিটট টিউব থেকে। নেক্সট যেটা আসবো লাস্ট, সেটা হচ্ছে টরিসেলিস থিওরেম। কি বলছে না, দ্য ভেলোসিটি অফ ইফ্লাক্স অর ডিসচার্জ ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ অ্যাকোয়ার্ড বাই দ্য বডি ফলিং ফ্রিলি ফ্রম রেস্ট থ্রু আ হাইট এইচ আন্ডার গ্র্যাভিটি। তো এটা কি হচ্ছে না, যখন একটা ধরো রিজার্ভার আছে তার মধ্যে একটা নল করে অরিফিসটা একটা নল করে দেওয়া হয়েছে, তো এইটার হাইট যদি h2 হয় আর এখান দিয়ে যদি জল পড়ে তার হাইট যদি h1 হয় তাহলে তাদের মধ্যে আমি ডিফারেন্স ধরছি h। প্রেসার অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে, সেটা P1 আর P2 দুটোই অ্যাটমসফেরিক প্রেসার P এর সমান থাকছে। তাহলে এবার বার্নৌলিস থিওরেম অনুযায়ী তাহলে কি হতে পারে না, হাফ V1 স্কোয়ার প্লাস H1 ইকুয়াল টু হাফ V2 স্কোয়ার প্লাস H2, কারণ প্রেসার তো কনস্ট্যান্ট। এবার V2 হচ্ছে 0 কারণ এটা স্থির অবস্থায় আছে এর মধ্যে, তার মানে V2 হয়ে যাচ্ছে 0। তাহলে V1 কত হচ্ছে √2 ইন্টু H1 মাইনাস H2 মাইনাস H1। সরি, অবশ্যই এখানে GH1 আর GH2 থাকছে, মানে এখানে একটা G থাকবে। তো ফাইনালি যেটা লেখা যাবে V1 ইকুয়াল টু √2gh, অর্থাৎ পিটটস টিউব থেকে যেটা পেলাম টরিসেলিস থিওরেমও সেটাই ডেপিক্ট করছে যে √2 ইন্টু জি ইন্টু এইচ, এই একটা অরিফিসের মধ্যে যদি একটা ফাঁক থাকে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট যেইটা অ্যাপ্লিকেশনে আসবো সেটা আমার সব থেকে প্রিয়, সেটা আমি আমার লাস্টে আনছি, সুইং অফ আ ক্রিকেট বল। তা আমার কাছে একটা ক্রিকেট বল আছে, তার এই দিক দেখিয়ে দিচ্ছি, এইদিকে হচ্ছে সিমে তিনটে করে দুটো লেয়ার আছে। এদিকটাকে পলিশ করা হয়েছে
আর এই দিকটা আনপলিশড আছে, আমি যেহেতু একটু স্যান্ড পেপার দিয়ে ঘষেছি জাস্ট, এই দিকটা পলিশ চকচকে। তো এখানে বার্নৌলিস থিওরেম কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সুইংয়ের ক্ষেত্রে, না এই যে চকচকে যে দিকটা আছে এই দিকটা আমি ধরছি এ আর এই দিকটা ধরছি বি। এইবার বলটাকে যত এইভাবে ঘাম বা এখানে এখন তো স্যালাইভার ইউজ হয় না করোনার জন্য, যদি আমি ঘাম দিয়ে এটাকে যে পলিশ করা হয় তাহলে এই জায়গাটা হচ্ছে ভারী এই দিকটা, আর এই দিকটা অপেক্ষাকৃত হালকা হচ্ছে। এবার যখন বাতাস এসে এখানে লাগছে, অর্থাৎ বলকে যখন হাওয়া লাগছে, তখন এইখানে একটা টার্বুলেন্ট এয়ারের সৃষ্টি হচ্ছে আর এই দিকে ল্যামিনার এয়ারই থাকছে। এর ফলে এইদিকে ল্যামিনার এয়ার থাকার জন্য একটা দুটোর মধ্যে প্রেশারের ডিফারেন্স তৈরি হচ্ছে, এইদিকে লো প্রেশার এদিকে হাই প্রেশার, এইদিকে সবসময় একটা ল্যামিনার ফ্লো হচ্ছে তাই জন্য প্রেশারে হাই হয়ে যাচ্ছে, এখানে টার্বুলেন্সি থাকার জন্য প্রেশারটা লো হয়ে যাচ্ছে। প্রেশারটা লো হলে বলে এইদিকে কাঁটা বদলাতে, যেটা বলে কমেন্ট্রি ভাষায় অবশ্যই যাবে, কাঁটা বদলাবে। অর্থাৎ যদি একটা রাইট হ্যান্ড বোলার, আমার মতো রাইট হ্যান্ড বোলার যদি বল করে, তাহলে সে একটা যদি এই দিকে শাইনটা রাখে তাহলে সে বার্নৌলিস থিওরেমের অ্যাপ্লিকেশন অনুযায়ী একটা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের কাছে সেটা ইন সুইং হিসেবে পড়বে, আর সেটাই এবার লেফট হ্যান্ডের ক্ষেত্রে আউট সুইং হয়ে বেরোবে। সিমিলারলি আবার যদি এইভাবে রাখা হয়, এই দিকটা শাইন রাখা হয়, তাহলে এটা রাইট হ্যান্ডারের ক্ষেত্রে আউট সুইং করবে আর লেফট হ্যান্ডের ক্ষেত্রে এটা ইন সুইং করে ভেতরের দিকে ঢুকবে। তো এই দুটো ফ্লো অবশ্যই একদিকে টার্বিউলেন্ট হওয়া দরকার, অর্থাৎ ফ্লোয়ের আনব্যালেন্স ফ্লো থাকার দরকার বলে। আনব্যালেন্স ফ্লো না হলে যদি যখন একদম নতুন বল থাকে, গ্লসি বল, তখন দুদিকেই ল্যামিনার ফ্লো হয়, কোনো প্রেশার ডিফারেন্স থাকে না, বল সুইং করানো যায় না। যেটা অনেকে করতে পারেন, সেটা তাদের এক্সটার্নাল ফোর্স, তাদের ট্যালেন্ট আছে, সেই জন্য তারা করতে পারেন। আর সব থেকে পুরনো বল হয়ে গেলেও সেটা পুরনো বলটা কী হয়, সেটা তার দিকে দুদিকেই টার্বুলেন্ট ফ্লো হয়, তাই সেটাও সুইং করে না। ওই জন্য সবসময় একটা দিককে পলিশ করতে থাকতে হয়, এটাই হচ্ছে কথা। আর যেটা বলবো যে রিভার্স সুইং কী হচ্ছে না, যখন আমি এই দিকটা পলিশ করে বললাম কি না এই দিকটা যদি বল ফেলি সেটা হয়ে যাচ্ছে ইন সুইং, যদি এইভাবে ফেলেও যদি সেটা এই দিকে আউট সুইং করে যায় তখন সেটা হয়ে যাবে রিভার্স সুইং। রিভার্স করে, বল একটু পুরনো হলে সেটা রিভার্স করতে শুরু করে। তো বার্নৌলিস থিওরেমের এটাও একটা অ্যাপ্লিকেশন পড়ছে। তো এই হিসেবে আমার ফ্লুইড ডায়নামিক্স বা ফ্লুইড মেকানিক্স পার্টটা পুরোটা শেষ হলো উইথ ভিসকোসিটি, এবং তার সাথে আমি শেষ করলাম ক্লাসিক্যাল মেকানিক্স পার্টটা। তো ক্লাসিক্যাল মেকানিক্স আমার শেষ হলো। তো এরপরে নেক্সট ভিডিও আমি দেবো অন্য একটা বিষয়ের ওপর, সেটা আমি ঠিক করব বা আমি আলোচনা করে ঠিক করে নেব, এই হচ্ছে কথা। আর তো থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি এর থেকে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে সক্ষম হব। থ্যাংক ইউ।